এভরিওয়ান, সবাইকে 10 মিনিট স্কুলের অ্যাডমিশন লেকচার সিরিজে স্বাগত। আমরা প্রথম লেকচারে পর্যায় সারণী মনে রাখার টেকনিক হতে শুরু করে পর্যায়ভিত্তিক ধর্মের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আয়নীকরণ, বিভব বা ইলেকট্রন আসক্তির বিষয়গুলো, যেখানে হচ্ছে আমরা মূলত মূলের যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আছে ওগুলো নিয়ে মূলত বেশি আলোচনা করা ছিল, কিন্তু ওখানে আসলে আমাদের বন্ধন নিয়ে খুব একটা আলোচনা ছিল না। তো প্রথম লেকচারটা ছিল আমাদের মোটামুটি পর্যায়ভিত্তিক ধর্ম বা ওই সমস্ত বিষয় নিয়ে। সেকেন্ড লেকচারটা আমরা মূলত রাখছি হচ্ছে বন্ধনের বিষয়গুলো নিয়ে, যেখানে আমরা বন্ধনের বিষয়গুলো আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমার যে বন্ধনগুলো আছে, বিভিন্ন বন্ধন বা সংকরায়ন, বন্ধন সংকরায়নের মধ্যে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো এখানে হচ্ছে আমরা মূলত সংকরায়ন নিয়ে কাজ করব। সংকরায়ন নিয়ে বোঝানোর আগে আমরা ছোট বন্ধন নিয়ে কাজ করব। তো আমরা হচ্ছে প্রথমে আমরা চারটা বেসিক বন্ধন নিয়ে কাজ করছিলাম, রাইট? মানে প্রথমে আমরা একটু করে বলছিলাম যে আমরা বলি যে প্রথমে আমরা একটু করে বলছি যে আমাদের চারটা বন্ধন আছে। প্রথমটা হচ্ছে আয়নিক, সেকেন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী, আমরা দুটো ইংরেজি সহ বাংলা দুটাই বলছি। 3 নম্বরটা বলেছিলাম আমরা হচ্ছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট, কোভ্যালেন্ট, আর 4 নম্বরটা হচ্ছে আমার মেটালিক। তো আমরা আপাতত এই দুটা নিয়ে আমরা ভুলে যাই, আমরা আপাতত এই দুটা নিয়ে একটু আলোচনা করি, দুটা নিয়ে বুঝার চেষ্টা করি যে আসলে এটার দুটার আসলে সিগনিফিকেন্স কোন জায়গায়, রাইট? তো কোঅর্ডিনেট এবং মেটালিক বা ধাতব বন্ধন নিয়ে আমরা পড়াশোনা করবোই, কিন্তু আয়নিক আর কোভ্যালেন্ট নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যেমন আয়নিকের ক্ষেত্রে যেটা ঘটে, যেমন ধরা যাক সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ইলেকট্রন দান করছে সোডিয়াম, ক্লোরাইড ইলেকট্রন গ্রহণ করছে। তার মধ্যে যেটা ঘটে তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন হচ্ছে আধিক্য হচ্ছে এদিকে, কারণ সেখানে সেই ইলেকট্রনটা তার দিকে নিয়ে গেছে, আর এদিকে সেই ইলেকট্রনটা ঘাটতি আছে। তার মানে একদিকে পোলার, একদিকে মানে পজিটিভ, একদিকে নেগেটিভ। তার মানে এখানে মধ্যে একদিকে ফুল চার্জের পোলার আয়ন আছে, রাইট? তো এটা হচ্ছে আমার আয়নিক। আর কোভ্যালেন্টের ক্ষেত্রে কি ঘটে? কোভ্যালেন্টের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে তাদের অনেকটা সাম্যবাদ বা মার্কসিস্ট ব্যবস্থার মতো, যে আমরা যদি H2 এর ক্ষেত্রে দেখি যে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানের মধ্যে ইলেকট্রন গুলো ইকুয়ালি শেয়ার হয়। তার মানে ইলেকট্রন মেঘগুলো একদম মাঝ বরাবর থাকে, রাইট? তার মানে আমার ইলেকট্রন যে ক্লাউড বা ইলেকট্রন যে মেঘটা আছে, আমার ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন মেঘ যেটা আছে সেটা একদম মাঝ বরাবর থাকে, মানে দুটার একদম মাঝে থাকে। তো আমার কোভ্যালেন্ট বা সমযোজীর যে ব্যাপারটা আছে, তো সমযোজী মানে ইলেকট্রন মাঝে থাকে, আর আয়নিক মানে ইলেকট্রন একদিকে বেশি একদিকে কম থাকে। তো এটাই ছিল আমার আয়নিক আর সমযোজীর বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি বলি তাহলে আয়নিক মানে কি? আয়নিক হচ্ছে ইলেকট্রন মেঘের পোলার আয়ন, মেঘের তারতম্য থাকে, তারতম্য ব্যবহার করব। এবং কোভ্যালেন্টের ক্ষেত্রে যেটা ঘটে বা সমযোজীর ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে ইলেকট্রন মেঘ মাঝে থাকে, রাইট? সমানভাবে থাকে। তো এইখানে এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আয়নিক এবং সমযোজীর বৈশিষ্ট্য বোঝার জন্য। তাই কিন্তু আমরা এখন আমাদের সিলেবাসে দেখছি যে অনেক সময় অনেকগুলো আয়নিক যৌগ সমযোজী আচরণ করে, অনেক সময় সমযোজী যৌগ আয়নিক আচরণ করে। তাহলে কেন? তার মানে আয়নিক যৌগ বৈশিষ্ট্য কি? আয়নিক যৌগ বৈশিষ্ট্য হচ্ছে তাতে নিশ্চয়ই দুইদিকে পোল সৃষ্টি হয়। তাহলে আয়নিক যৌগ কি? আয়নিক যৌগ হচ্ছে আমার আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগ হচ্ছে পোলার, কারণ দুটার মধ্যে দুটা পোল সৃষ্টি হয়েছে। আর কোভ্যালেন্ট যৌগের বৈশিষ্ট্য হচ্ছে তারা নন পোলার, কারণ যেখানে আমাদের চার্জ যেহেতু দুটার মধ্যে সমানভাবে বিস্তৃত, তার মানে এটা নন পোলার হওয়ার নন পোলারিতে থাকছে, রাইট? তো এই ক্ষেত্রে দেখা যায় তার পোলার বৈশিষ্ট্য কারণে সে পানিতে দ্রবীভূত বা অনেক ধরনের বৈশিষ্ট্য দেখায়, যেমন আর নন পোলারের কারণে সে হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না এবং এই ধরনের বৈশিষ্ট্য দেখায়। এই ক্ষেত্রে দেখা যায় যে তার গলনাঙ্ক চূড়াঙ্ক বেশি হয়, এই ক্ষেত্রে দেখা যায় যে তার কি হয়, এখানে দেখা যায় তার গলনাঙ্ক চূড়াঙ্ক কম হয়। আয়নিক যৌগ গঠিত হয় কিভাবে? আয়নিক যৌগ গঠিত হয় হচ্ছে দান করে, গ্রহণ করে, আর সমযোজী যৌগ গঠিত হচ্ছে ইলেকট্রন শেয়ার করে। সো এটা গঠিত হয় কিভাবে? আয়নিক যৌগ গঠিত হচ্ছে ইলেকট্রন দান করে, দান স্ল্যাশ গ্রহণ করে। তো ক্লিয়ারলি লিখে ব্যাপারটা, এটা ঘটে ইলেকট্রন যৌগ দান স্ল্যাশ গ্রহণ করে, ইলেকট্রন যৌগ দান স্ল্যাশ গ্রহণ করে, এবং কোভ্যালেন্ট তৈরি হচ্ছে আমার এক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করে। সো এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা হচ্ছে আয়নিক আর সমযোজী বিষয়টা বুঝতে পারবো, এবং সামনে আমরা আরো ক্লিয়ারলি ব্যাপারটা আরো আত্মস্থ করতে পারবো বিভিন্ন উদাহরণের মাধ্যমে। সো আমরা এখন
আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা করব। সরি, আয়নিক সমযোজী যৌগ, আয়নিক বৈশিষ্ট্য না, আমরা এখন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা ভুল ছিল, সেটা হচ্ছে এটা সমযোজী যৌগ আয়নিক বৈশিষ্ট্য না, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য শুরু হবে। আমরা বলি তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বলতে কি বলি, এটা হচ্ছে গঠিত হয়েছে আয়নিক ভাবে কিন্তু আচরণ করছে সমযোজীর মতো। তো এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যে তার গঠন হয়েছে গ্রাণ গ্রহণের মাধ্যমে কিন্তু তার আচরণ হবে সমযোজীর মতো। তার মানে সে পানিতে দ্রবীভূত সহজে হবে না, তার গলনাঙ্ক কম হবে। এই ধরনের বৈশিষ্ট্যগুলো সে দেখাবে। কেন, কি জন্য দেখাবে? এটা হচ্ছে আমরা বিজ্ঞানী ফাজান তার ফাজান্স পোলারাইজেশন দিয়ে সেটা বুঝাইছে যে আয়নিক ধর্মের বৈশিষ্ট্য। যখন কোনো ক্যাটায়ন একটা অ্যানায়নের নিকট আসে তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সমগ্র ধনাত্মক চার্জ অ্যানায়ন ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। আমরা যদি দেখি এখানে এটা হলো আমার সেই ক্যাটায়ন, রাইট, এবং এটা হলো আমার অ্যানায়ন। তো দুইটার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন মেঘ দুটো ক্ষেত্রে আছে, কিন্তু এটার ক্ষেত্রে যেটা ঘটে যে আমার ইলেকট্রন মেঘটা এখানে কি ঘটে, এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। এখানে আমার ক্যাটায়ন যখন একটা অ্যানায়নের খুব নিকটে আসে তখন ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা আছে সমগ্র ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে কি ঘটছে, তাহলে যদি সে নিজের দিকে আকর্ষণ করে তাহলে হচ্ছে আমার আগে যেটা ছিল আমার চার্জ পোলারিটি ছিল একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ, কিন্তু এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে যার ফলে হচ্ছে আমার ইলেকট্রন মেঘটা কিন্তু ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। তো আমরা যেটা দেখতেছি যে ডিস্টর্টেড ইলেকট্রন ক্লাউড, তার মানে আমার ইলেকট্রন মেঘ যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, মানে আগের মতো সুষমভাবে বিন্যস্ত নাই, রাইট, মানে একদিকে সব পুরোটা আছে একদিকে পুরোটা নাই। কিন্তু এখন কি হয়েছে, একই সাথে ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকেও বিকর্ষণ করে। আমি যদি এক্সাম্পল দিই, এটা হচ্ছে সোডিয়াম প্লাস ক্যাটায়ন, এটা যদি ক্লোরিন মাইনাস অ্যানায়ন হয়, এটারও একটা নিউক্লিয়াস আছে এটারও একটা নিউক্লিয়াস আছে। তো আমরা কিন্তু এই ক্যাটায়নটা কিন্তু অ্যানায়নটা নিউক্লিয়াস যেটা আছে উভয় ক্ষেত্রে তারা কিন্তু পরস্পরকে কিন্তু আমার বিকর্ষণ করে, কারণ দুইটা পজিটিভ চার্জ। এখানে আমরা বেসিক কুলম্বের সূত্রই ফলো করব, কুলম্বস ল, মানে যেটা মানে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে একই চার্জ রিপেল করে এবং দূরত্ব কমে গেলে তাদের আকর্ষণটা বেড়ে যায়, রাইট। সো এটা হচ্ছে বিষয়। সো এখানের মধ্যে এই আকর্ষণ ও বিকর্ষণের ফলে কি ঘটে যে আমার অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে এবং একে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বা পোলার আয়ন বলা হয়। তো ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যে বিকৃতি ঘটে এটাকে আমরা বলছি পোলার আয়ন, এবং অ্যানায়নটাই পোলারিত হয়েছে বলে আমরা বলে থাকি। এই প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটার নাম হচ্ছে পোলারায়ন। এবং কে পোলারিত হয়েছে? আমার অ্যানায়নটা পোলারিত হয়েছে। তার মানে এই ক্ষেত্রে আমার ক্লোরাইড মাইনাসটা হচ্ছে এই ক্ষেত্রে পোলারাইত হয়েছে। এবং অ্যানায়ন এভাবে পোলারিত করার ক্ষমতাকে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বলা থাকে। এবং অ্যানায়ন যত বেশি পোলারায়ন হবে যৌগটির প্রকৃত আদর্শ আয়নিক বন্ধনের প্রকৃতি থেকে তত বেশি বিচ্যুত হবে। কেন? কারণ হচ্ছে আয়নিক বন্ধন মানে একদিকে পুরো প্লাস আর দিকে মাইনাস, কিন্তু যদি বিচ্যুত হয়ে মাঝখান বরাবর চলে আসে তার মানে কি যেটা সমযোজীর মতো মাঝ বরাবর চলে আসছে। কারণ সমযোজীর ক্ষেত্রে কি ঘটে, ইলেকট্রন গুলো শেয়ার হয়, তার মানে তার ইলেকট্রন মেঘের বিস্তারটা মাঝ বরাবর থাকে, তাই তারা গঠিত হয়েছে আয়নিক উপায়ে। কিন্তু তারা যদি ইলেকট্রন মেঘটা মাঝ বরাবর চলে আসে বা মাঝ বরাবর চলে আসার টেন্ডেন্সি দেখায় তখন সেটা আচরণ করবে সমযোজীর মতো। সে গঠিত হয়েছে আয়নিক উপায়ে কিন্তু সে আচরণ করবে সমযোজীর মতো। এবং কোনো ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়নের পরিমাণ কয়েকটি শর্ত দ্বারা নির্ধারিত হয় এবং এটাকে আমরা বলি ফাজানের সূত্র, এবং এই সূত্রকে আমরা একসাথে বলি ফাজানের পোলারায়নের নিয়ম। তো এখানে যেটা হয় যে ক্যাটায়নটা যত ক্ষুদ্র হয় অ্যানায়নটা যত বড় হয়, ক্যাটায়নের আকার চার্জ যত বেশি হয়, এবং যদি ক্যাটায়নের ডি ও এফ অরবিটাল থাকে। এই বিষয়টা একটু স্টার মার্ক দিয়ে রাখবো কারণ আমরা এই বিষয়টা নিয়ে একটু করে আলাপ করব। কিন্তু আমরা এখানে মাথায় রাখবো, আমরা এখানে সবসময় হচ্ছে কুলম্বের সূত্র যেটা আছে, যেটা বেসিক সূত্র আছে আমার কুলম্বের সূত্র কি বলে যে আমার চার্জের সমানুপাতিক হচ্ছে আমার বল এবং তার দূরত্বের ব্যস্তানুপাতিক, রাইট। সো এটা হচ্ছে আমার কুলম্বের সূত্র ছিল, বর্গের ব্যস্তানুপাতিক। সো ক্যাটায়ন যত ছোট হয়, আমাদের এখানে যদি দেখি ক্যাটায়ন পোলারিত হচ্ছে, রাইট। আমরা একটু আগে দেখি ক্যাটায়নটা যত ছোট হবে, এই ক্যাটায়নটা যত ছোট হবে তত তার দূরত্বটা কমে যাচ্ছে, রাইট।
এটাকে যে ইলেকট্রন মেঘকে যে টানবে তার দূরত্বটা কিন্তু কমে যাচ্ছে। দূরত্ব কমে যাওয়ার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার এই ক্ষেত্রে দূরত্ব কমে যাওয়ার ফলে আমার কিন্তু তার দিকে ইলেকট্রন মেঘটা তার দিকে টেনে নেওয়ার টেন্ডেন্সিটা তার বেড়ে যাওয়ার প্রবণতা বাড়বে। অ্যানায়নটা যদি বড় হয় তার মানে তার চার্জের পরিমাণটা বেশি হচ্ছে বা তার চার্জের বিস্তারটা বেশি হচ্ছে, পরিমাণের চেয়ে ব্যাপারটা তার বিস্তারটা বেশি হচ্ছে, যার ফলে হচ্ছে আমি আরো বেশি সেদিকে টেনে আসা বা তার কুলম্বের ফোর্সটা আরো বেশি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে আমরা জানি চার্জের সমানুপাতিক তার ফোর্সটা তত বেশি হবে, তার মানে তার ডিস্টরশন বা তার দিকে টেনে নেওয়ার প্রবণতাটা বেশি হবে। এবং ডি অফ এফ অরবিটালে উপস্থিতি থাকলে তার আসলে পোলারায়ন করতে সে সাহায্য করে, কিন্তু এটা হলো একটা সেকেন্ডারি বিষয়, এটাকে আমরা প্রাইমারি বিষয় হিসেবে রাখবো না, কারণ এটা অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে। আচ্ছা, আমি বলবো কেন কনফিউশনের জায়গাটা থাকে, তার আগে বলি যে যদি ক্যাটায়নের আকার ক্ষুদ্র হয়, অ্যানায়ন যত বড় হয়, ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ যত বেশি হয় তত পোলারায়ন আমার বেশি হবে, এবং যত পোলারায়ন বেশি হবে তত সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, যত সমযোজী বৈশিষ্ট্য হবে তার আয়নিক বৈশিষ্ট্য তত কম হবে, যত আয়নিক বৈশিষ্ট্য কম হবে তার গলনাঙ্ক তুলনাঙ্ক তত কম হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে এবং এই বেসিকটা আমাদের খুব খুব বেশি করে গুরুত্বপূর্ণ। যদি আমাকে বলা হয় যে সোডিয়াম ক্লোরাইড এবং লিথিয়াম ক্লোরাইড কার গলনাঙ্ক তুলনাঙ্ক বেশি হবে, আমরা দেখছি যে লিথিয়ামের আকার ছোট, আকার যত ছোট হবে সে তত বেশি পোলারিত করবে এটাকে, রাইট? যত বেশি পোলারিত করবে দেখা যাবে যে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। কি আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, মানে আমি যদি শর্ট ফর্মে লিখি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, রাইট? তো এটা কম হবে আর এটা বেশি হবে। কেন? কারণ এটার আয়নিক আচরণ বেশি হবে, এটার সমযোজী আচরণ বেশি হবে, রাইট? এটা যেহেতু সমযোজী আচরণ বেশি হচ্ছে, আমার লিথিয়াম ক্লোরাইডের সমযোজী আচরণ বেশি, যার ফলে আয়নিক বৈশিষ্ট্য কম, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। তো এটাই ছিল আমাদের ক্লাসিক্যাল এক্সাম্পল। আবার আমরা যদি দেখি যে সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, রাইট? এই ক্ষেত্রে কোনটা ঘটবে? এই ক্ষেত্রে আমরা দেখছি যদি ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হয়, এখানে তার চার্জ হচ্ছে +1, এখানে তার চার্জ হচ্ছে +2, তো এইটার ক্ষেত্রে কোনটা বেশি সমযোজী বৈশিষ্ট্য হবে? অবভিয়াসলি এটার ইলেকট্রন মেঘ তত আরো বেশি ডিস্টর্টেড হবে, কারণ আমরা কুলম্বের সূত্র থেকে টানছি, তার মানে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে তার আয়নিক বৈশিষ্ট্য তত কম হবে, আয়নিক বৈশিষ্ট্য কম হওয়া মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে তার মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট হবে কি লো হবে, তার কারণ তার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হচ্ছে এটার তুলনায়। এই বিষয়টা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় মনে রাখবো, ডি অফ এফ অরবিটালে উপস্থিতি নিয়ে আমরা অতটা মাথা খাওয়াবো না, কারণ অনেক সময় এক্সাম্পল দিতে পারে যে ধরা যাক আমার Cu2 বা ওভাবে না বলি, আমরা ধরেন একটা কপার দিয়ে একটা যৌগ দিল, তো আমরা যদি বলি যে ধরা যাক কপার ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি কম্পেয়ার করি, তখন অনেকে বলবে যে ঠিক আছে না, ডি অফ অরবিটাল উপস্থিতি আছে তাই এটা সমযোজী হবে, কিন্তু না, আমার কিন্তু আলটিমেটলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড বেশি সমযোজী হবে। তো আমরা সবসময় প্রায়োরিটি লিস্টে এই তিনটা বৈশিষ্ট্যকে বেশি মাথায় রাখবো। তো এই তিনটা বৈশিষ্ট্যর পরে পাস হওয়ার পরে হচ্ছে আমরা এই বৈশিষ্ট্যটা দেখবো, কিন্তু এটা একটা সেকেন্ডারি বিষয়, আমাদের অনেক জায়গায় এটা ফলো করা হয়ে থাকে না, তাই আমরা সবসময় এই তিনটা বৈশিষ্ট্যকে বেশি প্রায়োরিটি দিব, কারণ এই তিনটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। পরবর্তীতে তারাও যদি মিলে যায় তখন আমার ডি অফ এফ অরবিটাল আছে কি নাই তখন এটা নিয়ে চিন্তা করবো। তো এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা করার খুব একটা দরকার পড়বে না। সেটা গেল আমাদের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এবং এটা আমাদের জন্য পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবচেয়ে ইজিলি যেটা বোঝা যায় সেটা হচ্ছে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক দেখি, তখন তার গলনাঙ্ক হয়ে যায় আমার 801 ডিগ্রি সেলসিয়াস, রাইট? তো এই ক্ষেত্রে তার ক্যাটায়নের চার্জ হচ্ছে +1, কিন্তু আমি যদি এদিকে যাই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারা কিন্তু মোটামুটি কাছাকাছি আকারেরই আছে, রাইট? কিন্তু তার এখানে ক্যাটায়নের চার্জ হচ্ছে +3, তার মানে এইখানে অ্যালুমিনিয়াম তার অ্যানায়নকে আরো অনেক বেশি পোলারাইজড করবে, যার ফলে হচ্ছে তার ইলেকট্রন মেঘটা মাঝ বরাবর চলে আসবে, যার ফলে হচ্ছে তার আচরণ হবে অনেক বেশি সমযোজী। তাহলে এটার কিন্তু তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 124 ডিগ্রি সেলসিয়াস, আপনারা ইন্টারনেটে বা গুগল করে মিলাই নিতে পারেন। সো ব্যাপারটা হচ্ছে এগুলো হলো তার মেল্টিং পয়েন্ট বা তার গলনাঙ্ক। সো ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু এখন পর্যন্ত যেটা দেখছি, যেটা আমরা থিওরিটিক্যালি করছি, সেটা একটা প্র্যাকটিক্যাল একটা প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন। সো এই জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি যদি বলা হয় কে পানিতে বেশি দ্রবীভূত হবে, অবভিয়াসলি সোডিয়াম ক্লোরাইড পানিতে বেশি দ্রবীভূত হবে।
তো এই বিষয়টা আমাদের মাথায় রাখা অনেক বেশি দরকার। সো আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো এখন আমরা একটু পর্যায় সারণীতে যেতে যাই। যত বাম থেকে ডানে যাই তত একটা অ্যারো যাচ্ছে এদিকে, আর যত উপর থেকে নিচ থেকে উপরে যাচ্ছে অ্যারো যাচ্ছে। এটা আসলে কি বোঝাচ্ছে? এটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের সাথে আমার আয়নিক বা সমযোজী বৈশিষ্ট্যের নির্ভরশীলতা কিভাবে হচ্ছে। আমার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার বা একটা আপেক্ষিক টার্ম। তো এটা হচ্ছে, এটা কোনো অ্যাবসলিউট হিসাব না, আমরা কোনো কিছুর সাথে মিলাই আমরা যা তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য করি, এবং এই ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হয়। তো এই ক্ষেত্রে যেটা ঘটে যে আমরা হচ্ছে বিজ্ঞানী, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট অনেক ফেমাস বিজ্ঞানী লিনাস পলিং, তিনি একটা স্কেল দিচ্ছেন। সেই স্কেল অনুসারে তিনি সাজাইছেন এবং দেখা গেছে যে তাদের তড়িৎ ঋণাত্মকতা মানে বন্ধনের ইলেকট্রন মেঘ তার দিকে টেনে আনার যে প্রবণতা। নর্মালি সমযোজী বন্ধনে কি হয়, আমার এ আর বি যদি সমযোজী বন্ধন করে তার মধ্যে ইলেকট্রনটা শেয়ার হয়, কিন্তু কেউ যদি একটু ডমিনেটিং হয় বা ইলেকট্রন মেঘটা তার দিকে টেনে নেওয়ার যে প্রবণতা থাকে ওইটাকে হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। এবং লিনাস পলিং যে পলিং স্কেল দিচ্ছেন, সেই পলিং স্কেলের অনুসারে এটা বের করা হয়। এরপর যেটা মাথায় রাখতে হবে, আমি যত পর্যায় সারণীতে বাম থেকে ডানে যাব তত আমার তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে। বাম থেকে ডানে গেলে আমার যত আমি পর্যায় সারণীতে যত বাম থেকে আমি ডানে যাব তত হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আর যদি আমি যতই নিচ থেকে উপরে যাব ততই আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তো যত বাম থেকে ডানে যাবো তত তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আর যত নিচ থেকে উপরে যাবো তত তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তো এই ক্ষেত্রে তাহলে দেখবো সবচাইতে বামে কে আছে? সবচাইতে বামে আছে হচ্ছে আমার, সবচাইতে ডানে আছে এই ক্ষেত্রে হচ্ছে আমার ফ্লোরিন না, হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয়, এখানে একটা তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার থাকে না। এই ব্যাপারটা একটা এক্সেপশন, এই জায়গাটা একটা এক্সেপশন, এটা আমরা জাস্ট 17 পর্যন্ত কাউন্ট করি, কারণ এখানে তাদের যেহেতু বিক্রিয়াই করে না, সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে না সচরাচর, তাই তাদেরকে আমি আসলে তড়িৎ ঋণাত্মকতা স্কেলের মধ্যে আমি কনসিডার করি না। তো এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তো এইখানে জিনিসটা যত হয়, তো আমাদেরকে বলা হয় যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, এবং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো তড়িৎ ঋণাত্মক মৌল, তো এইভাবে আমরা বিষয়টা যদি মাথায় রাখি যে যত আমি নিচ থেকে উপরে যাব তত তার তড়িৎ ঋণাত্মক বাড়ে, যত বাম থেকে ডানে যাব তত তার তড়িৎ ঋণাত্মক বাড়ে। এটা লিনাসের পলিং স্কেলে। তার মানে তাদের তড়িৎ ঋণাত্মক বাড়া মানে কি? এটার বাড়ার জিনিসটা বোঝায় যে ধরা যাক আপনার ইলেকট্রনটা শেয়ার করতেছিলেন, কিন্তু এখানে যেটা ঘটে যে একজন যদি ইলেকট্রন মেঘটা তার দিকে টেনে নেওয়ার একটা খুব বেশি প্রবণতা থাকে, তখন ইলেকট্রন মেঘের প্রবণতাটা তার দিকে চলে আসে, যার ফলে হচ্ছে এটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি, এবং এটার তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম। তড়িৎ ঋণাত্মকতা কম, এর ফলে যেটা ঘটে যে এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা কম, এটার ফল আর ঘটার ফলে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে আমার আলটিমেটলি ইলেকট্রন মেঘ একদিকে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে আমার সমযোজীর মতো যেভাবে মাঝে থাকার কথা সেটা না, এখানে একটা পার্শিয়াল ডাইপোল সৃষ্টি হচ্ছে। তো ওই বিষয়টা আমরা পরবর্তী স্লাইডে আরো ক্লিয়ারলি বোঝাচ্ছি। সো এখানে বোঝানোর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরা যাক আমি যদি একটা যৌগ দেখি ফ্লোরিন, এটা একটা সমযোজী যৌগ, এখানের মধ্যে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য কিন্তু কত? তাদের মধ্যে আমার তড়িৎ ঋণাত্মক পার্থক্য কত? তাদের মধ্যে ডেল অফ, আমি যদি একটা সুন্দর করে বোঝাই যে তাদের মধ্যে ডেল অফ, এখানে একটু উঠে যাচ্ছে, ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়ালস টু
0। তো এই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে এটা কিন্তু একদম বিশুদ্ধ সমযোজী যৌগ। তাদের মধ্যে আসলে পুরো সমযোজী যৌগের সবগুলো ক্লাসিক্যাল বা আসল বৈশিষ্ট্যগুলো তার মধ্যে এক্সপ্রেস হবে, তাই এটাকে বলা হয় একটা বিশুদ্ধ সমযোজী যৌগ বা বৈশিষ্ট্য থাকবে তাদের মধ্যে। কারণ এটার মধ্যে তার তড়িৎ পার্থক্য শূন্য এবং তাদের মধ্যে ইলেকট্রন মেঘটা একদম মাঝ বরাবর থাকবে। এটাই ছিল আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আশা করি আপনারা বুঝতে পারেন। কিন্তু ধরা যাক আমার যদি হয় যে মিথেনের দিক থেকে, রাইট? তো এখানের মধ্যে দেখা যায় যে কিরকম হবে, আপনি যদি আপনাদের পলিং স্কেল থেকে বা যদি পলিং স্কেল থেকে মিলান, তাহলে আপনি তাদের মধ্যে থেকে পার্থক্য করে নিতে পারবেন যে কোনটার তড়িৎ কেমন। আমরা পরবর্তীতে সবগুলো একটা স্কেল দেখাবো, বাট আমাদের মুখস্থ করার দরকার নেই, বোঝানোর জন্য জাস্ট বলতেছি। যেমন হাইড্রোজেন তড়িৎ হচ্ছে 2.2, আর হচ্ছে আপনার কার্বনের তড়িৎ হচ্ছে আপনার 2.55। তাহলে এই ক্ষেত্রে যে যৌগটা তৈরি হবে তার ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি যেটা হবে সেটা হচ্ছে 0.35। এরা কিন্তু নন পোলার সমযোজী যৌগ, নন পোলার আমার সমযোজী যৌগ বা বৈশিষ্ট্য সে ধারণ করবে। সো আমরা একটা দেখতেছি একদম 0, আর একটা থাকে হচ্ছে 0 থেকে 0.4 রেঞ্জের মধ্যে। এটা হচ্ছে 0 থেকে 0.4 রেঞ্জ। এরপরে যদি আমি দেখি যে আমরা আরেকটা উদাহরণ দেখি যে পানির উদাহরণ, পানির ক্ষেত্রে কি ঘটে, রাইট? তো আমরা তো দেখছি আমাদের হাইড্রোজেনের তড়িৎ কত তা আমরা দেখছি। তো পানির জন্য তার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.44। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে তার ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি যেটা ঘটবে সেটা আসতেছে হচ্ছে আমার অ্যারাউন্ড 1.24। সো এখানে যেটা ঘটে যে 0.4 থেকে 1.75 যদি হয় তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এখানে হচ্ছে আমি সবগুলোর রেঞ্জটা পরে ক্লিয়ারলি দিয়ে দিব। তখন যেটা ঘটে তার বৈশিষ্ট্য হবে যে আমার হচ্ছে পোলার সমযোজী যৌগ, মানে তারা সমযোজী ভাবে তৈরি হয়েছে কিন্তু তারা কিছুটা পোলার আচরণ করবে, পানি পোলার আচরণ করে, এটা হচ্ছে এরকম। কিন্তু এখন আমি যদি দেখি যে একটা যৌগ দেখাই যেটার খুব ভালো একটা উদাহরণ হচ্ছে HCl। সো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.16। সো 3.16 থেকে 2.22 বিয়োগ করলে কি আসে? 1.96 এর মতো একটা ভ্যালু আসে, রাইট? সো একটু এদিক সেদিক হতে পারে, বাট এরকম একটা ভ্যালু আসে। এবং যেটা ঘটে সেটা হচ্ছে পুরাটা হচ্ছে সেটা হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য ধারণ করবে, কারণ তার 50% ইলেকট্রন বেগ কিন্তু সে ক্লোরিনের দিকে নিয়ে যায়। বাট সোজা বাংলায় কথা হচ্ছে এটা তৈরি হয়েছে আয়নিক উপায়ে, কারণ এটা যেহেতু 1.75 এর চেয়ে বড়, তো এটা যেহেতু তৈরি হয়েছে আয়নিক উপায়ে, তাহলে হচ্ছে তৈরি হয়েছে সমযোজী উপায়ে, কিন্তু তো সমযোজী উপায়ে তৈরি হওয়ার ফলেও যেটা ঘটছে সেটা হচ্ছে এটা কিন্তু আয়নিক বৈশিষ্ট্য ধারণ করে। তার মানে তার সব আচরণ হবে আয়নিকের মতো, কিন্তু সে তৈরি হয়েছে সমযোজী উপায়ে। তো এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই একটু জিনিসটা মাথায় রাখা দরকার। তো এখানে যে আমরা আসলে যে বিষয়টা করতেছি, আমরা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা করতেছি। সরি, উল্টাটা বলছি, এটা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য হবে। এটা একটু ক্লিয়ার করে নি, ছোটটা ভুলেছে। এটা হবে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তো সমযোজী যৌগ কখন আয়নিক বৈশিষ্ট্য গ্রহণ করবে? তো আমরা দেখবো যদি তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বা ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি যদি 0 হয়, তাহলে হচ্ছে তারা একদম বিশুদ্ধ সমযোজী বৈশিষ্ট্য সে ধারণ করবে। আর এটা হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাবো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি হয় আপনার 0 থেকে 0.4 এর মধ্যে, 0 থেকে 0.4 এর চেয়ে কম, তাহলে 0.4 এর চেয়ে কম হলে সেটা হবে আপনার অপোলার। এরপরে যদি তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেটা আমরা পানির ক্ষেত্রে দেখছিলাম যদি হয় 0.4 থেকে 1.5 এর মধ্যে, কোনো বইতে 1.75 উল্লেখ করে, এটা ভ্যারি করে অনেক কোনো বইতে, তো এটা হবে আমার পোলার বৈশিষ্ট্য।
এরপরে যেটা সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এটা কিছু কিছু বইতে 1.75, কিছু কিছু বইতে 1.5। তো 1.5/1.75 এর চেয়ে যদি বড় হয় তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এটা পুরো বৈশিষ্ট্য হবে আয়নিক উপায়ে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, তার মানে তারা তৈরি হয়েছে, গঠিত হয়েছে সমযোজী উপায়ে, কিন্তু আচরণ করতেছে সে আয়নিকের মতো। তো এই বিষয়টা আমার অনেক গুরুত্বপূর্ণ বিধায় এই দুটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, তাই বিষয়টা আমি এতটা সময় নিয়ে দেখিয়েছি। তো এরপরে ইলেকট্রন গ্যাস মডেল নিয়ে একটু হালকা আলোচনা আছে, যে মেটালের ক্যাটায়ন গুলো ইলেকট্রনের গ্যাসের মধ্যে ডুবে থাকে। তো আসলে এই জিনিসটা হচ্ছে ইলেকট্রন গ্যাস মডেল, এটা আপনাদের ইন্টারনেটে গেলে একটু একটু পাবেন, কিন্তু জিনিসটা হচ্ছে জাস্ট বোঝা যায় যে ধাতব বন্ধনটা বোঝানোর জন্য এটার একটা ব্যাখ্যা ছিল, একটা এক্সপেরিমেন্ট ছিল, যেটা পরবর্তীতে এটা করতে সাহায্য করে। আমি পরবর্তী স্লাইডে আর একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। তো জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। এটা হচ্ছে ধরা যাক আমার যদি ধরা যাক সোডিয়াম ধাতু, রাইট? তো আমরা তো দুইটা বন্ধন দেখছি, যে আয়নিক সমযোজী সন্নিবেশের মধ্যে যে একজন পুরাটা দিয়ে দেয় আমরা দেখছি, মানে আরেকজন গ্রহণ করে, শেয়ার করতে গেলে পুরোটাই একজন দিয়ে দেয়। বাট ধাতব বন্ধন নিয়ে ওভাবে অনেকের ক্লিয়ার আইডিয়া থাকে না। ধরেন সোডিয়াম একটা বার, আপনি একটা সোডিয়াম বার দিচ্ছেন, রাইট? তো সোডিয়াম বার নিলে ওটার মধ্যে কিভাবে সোডিয়ামের সবগুলো পরমাণুগুলো একসাথে একটা বিশাল এই যে সোডিয়ামের বার গঠন কেমনে করছে, অনেকগুলো সোডিয়াম একসাথে আছে, তো তাদের মধ্যে বন্ধনটা কিভাবে আছে? বন্ধনটা খুবই সিম্পল। সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, এবং ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে সে হচ্ছে ইলেকট্রনের সমুদ্রে ভাসতে থাকে। তো সোডিয়ামের মধ্যে তো একটা পজিটিভ চার্জ আছে, এটা নিউক্লিয়াস আছে, রাইট? এবং এই সোডিয়াম নিউক্লিয়াস গুলো হচ্ছে আমার এই ক্ষেত্রে যেটা ঘটে, যে আমার ইলেকট্রনের সমুদ্রে সে ভাসতে থাকে। এটাকে বলা হয় আমার খুব খুব প্রিয় একটা শব্দ, এটাকে বলা হয় আমার সি অফ ইলেকট্রনস। এই যেহেতু ইলেকট্রনের সমুদ্রে সে ভাসতে থাকে, সো এটার মধ্যে ইলেকট্রনের সমুদ্রে ভাসতে থাকার ফলে তাদের মধ্যে একটা খুব স্টেবল একটা বন্ড হয়। এবং এটা আসলে যে ইলেকট্রন গ্যাস মডেলের আবিষ্কার করার সময় মোটামুটি এটা আবিষ্কার করা হয়েছে, কিন্তু কিছু কিছু বইতে ইলেকট্রন গ্যাস মডেল বলে তারপর এটা বলছে, কিন্তু অনেকের মধ্যে আসলে ওইটার কন্টিনিউটিটা বোঝা যায় না, কারণ ইলেকট্রন গ্যাস মডেল দিয়ে অন্য অনেক কিছুই ব্যাখ্যা করা যায়। কিন্তু আসলে ইলেকট্রন গ্যাস মডেল আবিষ্কার করতে গিয়ে আসলে আমার ধাতব বন্ধন যে কিভাবে সি অফ ইলেকট্রনের মধ্যে থাকে ওই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে গেছে। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ারলি আত্মস্থ করতে পারবেন। সো গেল এতটুকু পর্যন্ত, আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন। এখন আমরা আরেকটু কঠিন, আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে মনোযোগ কনসেপচুয়াল টপিক, সেদিকে আমরা এখন যাচ্ছি। হোপফুলি এতক্ষণ পর্যন্ত যা বুঝতে আপনারা বুঝতে পারছেন, এবং আমরা এখন সংকরণের দিকে যাচ্ছি, যেটার বিষয়ে যেটা পড়তে গিয়ে অনেকেরই মোটামুটি না বেশ ভালো লেভেলের সমস্যা ফেস করতে হয়। সংকরণ বুঝতে গেলে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, যে এখানে আমার কি ঘটে। সো আমার খুব ক্লাসিক্যাল এক্সাম্পল, আমরা ইন্টারমিডিয়েট একটা বেসিকটা পড়ছি। একটা এস অরবিটাল যেটা স্ফেরিক্যাল শেপ, একটা পি এক্স অরবিটাল যেটার এক্স অ্যাক্সিস বরাবর যার অবস্থান বা প্রবাবিলিটি অবস্থান সম্ভাবনা এখানে আছে, আর এটা হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। তোমার চারটা অরবিটাল মিশে গিয়ে, চারটা ভিন্ন শক্তির অরবিটাল মিশে গিয়ে চারটা সমান শক্তির অরবিটাল তৈরি করছে, যার ফলে হচ্ছে এটা একটা সংকরায়িত অরবিটাল তৈরি করছে, যার ফলে আমরা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। তো এটাই হচ্ছে আমার সংকরায়নের একদম কোর একটা বেসিক। তো এই জিনিসটা আমরা হচ্ছে এটার বেসিকটা ইন্টারমিডিয়েটে পড়ছি, কিন্তু এখন এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার পরীক্ষার জন্য বা ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ভর্তি পরীক্ষার জন্য এই অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে যেটা বলতেছি সেটা হচ্ছে এখানে আমাদের অনেক কিছু জিনিস ফলো করতে হবে, এবং একটা স্পেশাল ফর্মুলা দিয়ে কিছু কিছু বইতে উল্লেখ করা আছে, কিছু কিছু বইতে উল্লেখ করা নাই। তো অজৈব যৌগের সংকরণ বের করার জন্য আমরা যেটা ফর্মুলাটা ফলো করব সেটাকে হচ্ছে, এটাকে আমরা কেউ কিছু বইতে ভেসপার সূত্র বলে। তবে ভেসপার সূত্র এটা নিয়ে একটু ডিসক্লেমার আছে, কারণ ভেসপার আমাদের আরেকটা অর্থ আছে সূত্র বলে, কিন্তু এটা ভেসপার সূত্র একই না, ওটা নিয়ে একটু দ্বিমত আছে। তো আসল জিনিসটা বলছি। তো এখানের মধ্যে এখানে এক্স দ্বারা হচ্ছে তার সংকর অরবিটালের সংখ্যা, এবং কিছু কিছু বইতে এটাকে তার স্টেরিক নাম্বার হিসেবে উল্লেখ করা থাকে, যদিও এই নামকরণগুলোর মধ্যে কিছুটা অ্যাম্বিগিউটি বা একটা কনফিউশনের ব্যাপার থাকে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এই যে ভি যেটা আছে, এই ভিটা কি? ভিটা হচ্ছে আমার যে কেন্দ্রীয় পরমাণু হবে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। যোজ্যতা মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, রাইট? সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, রাইট?
তো এটা হলো তার জন্য আমার ভি। এমটা কি? এম হচ্ছে তার সাথে কেন্দ্রীয় পরমাণুর সাথে যদি আমার একযোজী পরমাণু যুক্ত থাকে, ওখানে একযোজী পরমাণু কয়টা আছে তার সংখ্যাটা হচ্ছে আমার এম। এরপর আমার যদি ধরা যাক আমরা যদি এখানের মধ্যে ক্যাটায়ন থেকে থাকে বা এই যদি যৌগটা যদি ক্যাটায়ন হয়ে যায় তাহলে ক্যাটায়নের চার্জটা হবে। একটা কথা আমি আবার মাথায় রাখি, এখানে আমি তার নেট ভ্যালুটা বসাবো। এখানে কি বসাবো? এখানে আমি তার আমি আবার আসি, এখানে আমি তার যে নেট ভ্যালু আছে সেই নেট ভ্যালুটাই আমি এখানে বসাবো। মুছে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমি তার নেট ভ্যালুটাই বসাবো, মানে চিহ্ন ছাড়াটা আর কি। আসলে কারণ আমার চিহ্নটা সূত্রের মধ্যে দেওয়া আছে, সো এই জিনিসটা আমরা উদাহরণ দিয়ে ক্লিয়ার করবো। আর অ্যানায়ন চার্জ লিখতে গেলে আমরা অ্যানায়ন চার্জ আবার বলতে আমরা কেবল মান দিব, প্রকৃত দিব না। তার মানে এটা কি বোঝাচ্ছে? এখানে আমি কেবল তার নেট ভ্যালুটাই বসাবো, আর কিছু না। এখানে আমি তার নেট ভ্যালুটাই বসাবো। সো এখানে এই এক্স বা সংকর অরবিটালের জায়গায় স্টেরিক নাম্বার দ্বারা কি বোঝায়? এক্স যদি 2 হয় তখন তার সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হবে sp। আমি খেয়াল করে দেখেন টোটাল অরবিটাল কয়টা? 2টা। খুব ইজিলি বোঝা যাচ্ছে 1 + 1 2, তার মানে এটার সংকরায়ন হবে sp। যদি তার সংখ্যাটা x এর সংখ্যাটা 3 আসে sp2, আমরা আবার এখানে ক্লিয়ারলি বুঝছি যে 1 + 2। এই ক্ষেত্রে যদি 4 হয়, এটা তিনটা হতে পারে, sp3 sp2d বা dsp2। কখন কোনটা হবে আমরা মাথায় রাখবো, কিন্তু ডি অরবিটাল উপস্থিত না থাকলে নরমালি sp3 হয়, আর আমাদের বিশেষ কিছু যোগে dsp2 হয়। আমাদের বেশিরভাগ বইতে sp2d টা রেয়ার, কিন্তু আমি তাও ব্যাখ্যা করব ব্যাপারটা কখন কোনটা আমরা চিন্তা করব, কারণ এই বিষয়টা নিয়ে অনেকের আসলে ক্লিয়ার একটা কনসেপশন থাকে না। তো দেখেন এখানে মধ্যে আমার 1 + 3 এটাও 4, আবার যদি আমি দেখি 1 + 2 + 1 ওইটাও 4, আবার যদি দেখি 1 + 1 + 2, একটু ক্লিয়ারলি মুছে লিখি, যদি 1 + 1 + 2 লিখি ওইটাও 4 হয়। সোজা বাংলায় এখানে আমাদের যতগুলো ভ্যালু ব্যবহার করছি, যত কিছু ব্যবহার করছি, সবকিছু কিন্তু আমার ঘুরে ফিরে তার ওই সংখ্যাটাকে বলছে। 5 মানে কি? সবগুলো যোগ করলে কিন্তু আমার আলটিমেটলি 5 আসে, সবগুলো যোগ করলে 6 আসে, সবগুলো যোগ করলে 7 আসে। তো এটা sp3d হতে পারে অথবা dsp3 হতে হবে। এটা আমার নির্ভর করবে তার আকার আকৃতির উপর বা আকৃতির উপর, এটা ডিপেন্ড করছে, আকৃতির উপর নির্ভর করছে। কারণ হচ্ছে আমরা আগে ক্রিস্টালোগ্রাফি করে তার আকৃতিটা বের করি, তারপর আমি তার সংকরণটা আসলে ডিফাইন করে থাকি। এটা আমরা পরবর্তীতে যে এক্সাম্পলটা দেখাবো, ওই এক্সাম্পলটা দেখানোর সময় এই কনসেপশনটা ক্লিয়ার করে দিব। এরপরে যদি দেখি যে sp3d2 বা d2 sp3 এবং 7, এখানে আমরা কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো তাদের যোগফল কিন্তু আলটিমেটলি দেখেন এর লাস্টটাতে দেখেন, আমি যদি যোগ করি 1 + 3 + 3 7। তো এভাবে আমরা সংকরণগুলো এই সংখ্যাটা বের করার মাধ্যমে আমরা বের করে নিতে পারি। সো এখানে আমরা কিছু এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি, এক্সাম্পল হলো ফার্স্ট অফ অল CH4। আমার ফর্মুলাটা যদি বসাই 12 V + M - C + A, রাইট? এখানে কার্বনের কেন্দ্রীয় পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে? অবভিয়াসলি আমরা দেখতে জানি 4টা আছে, কারণ কার্বনের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। M, এখানে একযোজী পরমাণু হচ্ছে হাইড্রোজেন, তাহলে এখানের মধ্যে M কত? M হচ্ছে 4। এখানে কোনো ক্যাটায়নিক বা অ্যানায়নিক চার্জ নাই, তাই বাকিগুলো এখানে শূন্য হয়ে যাচ্ছে। আলটিমেটলি 8/2 এবং এখানে এই ভ্যালুটা 4 হয়ে যাচ্ছে। সো আমার CH3 সংকরায়ন কি হবে? sp3, এবং এটার চতুস্তলকীয় একটা স্ট্রাকচার হবে। এরপরে আমি যদি দেখি যে আমার অ্যামোনিয়ার ক্ষেত্রে কি ঘটবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার কি ঘটবে, এখানের মধ্যে আমি যদি বসাই যে 12 V + M - C + A, সূত্রটা যদি বসাই, এখানে সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 5টা। একযোজী ইলেকট্রন কয়টা? 3টা। এখানে দুটাই 0। আলটিমেটলি আমার কিন্তু আসতেছে 4, এবং এটাও কিন্তু আমার sp3। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই NH4+, যেটা আমাদের উদাহরণের জন্য দেখাচ্ছি। এখানে যদি দেখি যে এখানে আছে 5 + 4
মাইনাস 1, কারণ এখানে চার্জটা হচ্ছে +1 +0 এবং আলটিমেটলি আমার ভ্যালু আসতেছে কত 4, এটাও কিন্তু sp3। আমরা যদি এখন ধরেন জেনন টেট্রাফ্লোরাইড, আমার জেননের যৌগ থাকে, তো এটা কি হবে? তো জেনন টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে, আমি আবারও সূত্রটা বসাবো এখানে ½ V + M - C + A। এই ক্ষেত্রে সূত্রটা বসালে কি হবে, এখানে আমি জেননের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 8টা ইলেকট্রন পেয়ে, নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি, এখানে একযোজী মৌল কয়টা 4টা, কোনো ক্যাটায়নিক বা অ্যানায়নিক চার্জ নাই। আলটিমেটলি আমি কত পাইছি, আলটিমেটলি ½ × 12 তার মানে 6, এটা হবে sp3d2, অষ্টতলিক sp3d2। সো এই ক্ষেত্রে জিনিসটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, বিধায় আমরা এই আকার আকৃতি নিয়েও কাজ করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানের মধ্যে কিভাবে তাদেরটা নির্ণয় করব, কিভাবে তাদের সংকরণগুলো নির্ণয় করব, এটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পরীক্ষায় প্রায় সময় আসে, তাই এই উদাহরণগুলো আমি আরো কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করছি। সো এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে কাজ করি, যে SO4 2- এর ক্ষেত্রে তার সংকরণ কি হবে, এখানে অনেকেই ভুল করে। এখানের মধ্যে আমি যদি ফর্মুলাটাতে বসাই যে ½ V + M - C + A, এখানে অ্যানায়নিক চার্জ কত, অ্যানায়নিক চার্জ এখানে A হচ্ছে আমার 2, রাইট? সো এখানে সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 6টা, কারণ সালফারে 6টা ইলেকট্রন আছে, এখানে কোনো একযোজী নাই, ক্যাটায়নিক কোনো চার্জ নাই, বাট অ্যানায়নিক চার্জ 2। সো এখানে তার সংকরণ কি হবে, 8/2 4 ইকুয়ালস তার সংকরণ কিন্তু এখানে sp3 হবে। তো সংকরণ বের করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন, ওইটা আমি এখন ব্যাখ্যা করছি, যে কারণ তার শেপটা বোঝার জন্য। যদি তার সংকরণ sp হয়, আইডিয়াল কেস, আমি ব্যাপারটা আইডিয়াল কেস কেন বলছি ব্যাপারটা একটু করে ব্যাখ্যা করব। আইডিয়াল কেসে তার সংকরণটা হয় sp এবং তার আকারটা হয় এরকম, তার বন্ধন কোণটা হয় 180 ডিগ্রি। যদি তার সংকরণে sp2, তার বন্ধন কোণ আইডিয়ালি 120 ডিগ্রি হয়, এবং এটা তার আকারটাকে বলা হয় ট্রাইগোনাল প্লেনার বা ত্রিকোণমিতিক প্লেনার আমরা দেখে থাকি। চতুস্তলীয় আকার হয় একদম sp3 তে, এবং তার বন্ড অ্যাঙ্গেলটা আইডিয়াল কেসে হয়। এবং এই আইডিয়াল কেস থেকে কিভাবে তারা ডিস্টর্টেড হয় ওইটা নিয়ে একটা থিওরি আছে, ওইটাকে ভেসপার তত্ত্ব বলে। ইন্টারমিডিয়েটের পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে, কিন্তু ওই বিষয়টা অনেকে দেখে না বলে আমি ব্যাপারটা অনেকে বুঝতে পারে না। আবার যখন ট্রাইগন বাইপিরামিডাল হয়, যখন sp3d হয়, তখন তাদের দুইটা বন্ধন কোণ থাকে, 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি তাদের মধ্যে থাকে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যখন অষ্টতলিক হয় sp3d2 এর ক্ষেত্রে, তখন কিন্তু তার বন্ধন কোণ কিন্তু টোটালি এরকম শেপ হয় এবং 90 ডিগ্রি হয়। সো এই জন্য তার আকার আকৃতি কেমন হবে, সেটা তার আকৃতি কেমন হবে তার সংকরণের উপর নির্ভর করে, বিধায় সংকরণ বের করাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমরা একটা এক্সেপশন নিয়ে কাজ করবো, যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এক্সেপশনটা কি, এক্সেপশনটা হচ্ছে খুবই সিম্পল ভাবে একটা, আমি যদি 3টা এক্সাম্পল দিই, CH4, তারপর আমার অ্যামোনিয়া এবং পানি, রাইট? তো আমার এর আগে এটার সংকরণ বের করছি, এটার সংকরণ হচ্ছে আমার sp3 হয় খুবই সিম্পল ভাবে। আমরা অ্যামোনিয়াটাও দেখছি sp3 হয়। পানিটা দেখি নাই, পানিটা কিভাবে বের করবো, ফর্মুলাতে বসাবো ½ V + M - C + A। এই ক্ষেত্রে আমরা বসাবো তার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন 6 + 2, আলটিমেটলি আসতেছে 4, তাহলে মানে এটাও কি sp3। তো আমরা এর আগে একটু পেজের ফিগারটাতে যাই। আমরা বলছি যে sp3 হলে তার আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমার 109.5 ডিগ্রি, রাইট? সো এখন এই ক্ষেত্রে কি আসলে তাদের বন্ধন অ্যাঙ্গেল কি এভাবে হয়, বা তাদের বন্ড অ্যাঙ্গেল কি এরকম হবে, বা কোনটার বন্ড অ্যাঙ্গেল কেমন হবে, এটা নিয়েও কিন্তু অনেকের কনফিউশন থাকে, রাইট? সো এখন ব্যাপারটা হচ্ছে, এটার মিথেনের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমার এই ক্ষেত্রে মিথেনের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়ালস টু 109.5 ডিগ্রি নর্মাল। এই ক্ষেত্রে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে
160 ডিগ্রি। ওকে, আবার পানির বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 104.5 ডিগ্রি। তাহলে তিনটার সংকরণ একই, আকার আকৃতি একই হবে, কিন্তু বন্ধন কোণটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কেন তাদের বন্ধন কোণটা ডিফারেন্স বা চেঞ্জ কেন? এটার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার আসল এবং আদিও অকৃত্রিম ভেসপার থিওরি, যেটাকে আসল ভেসপার থিওরি বলে, এবং এই থিওরিটা পি হবে, এবং এইটাকে বলা হয় ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। সো বোঝায় এই থিওরি কি বলে? এই থিওরি বলে, একটু সোজা বাংলায় বলি, যে এলপি এলপি বিকর্ষণ গ্রেটার দেন এলপি বিপি বিকর্ষণ গ্রেটার দেন বিপি বিপি বিকর্ষণ। এখন এলপি বিপি বলছে হাই হাই, ব্যাপারটা কি? এলপি বলতে বোঝায়, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, এলপি বলতে বোঝায় লোন পেয়ার বা মুক্ত জোড়, এবং বিপি বলতে বোঝায় বন্ড পেয়ার বা বন্ধন জোড়। পরে স্লাইডে আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। সো ক্লিয়ারলি ব্যাপারটা কিরকম, যে ধরা যাক আমাদের সোজা বাংলায় মুক্ত জোড়ের যে বিকর্ষণ, সেটা মুক্ত জোড় বন্ধন জোড়ের বিকর্ষণ গ্রেটার দেন বন্ধন জোড়ের বিকর্ষণ। যত বেশি বিকর্ষণ হবে তত তার ডিস্টরশন হয়ে যাবে শেপ, আইডিয়াল শেপের থেকে, এবং তত তার বন্ধন কোণ কমে যাবে। আমরা যদি দেখি CH4 এর ক্ষেত্রে এখানে কিন্তু কোনো মুক্ত জোড় নাই। তো আমি এক্সাম্পলটা এটার নিচে বসালে ক্লিয়ার হচ্ছে না, আমি একটু বরাবর বসাই, তাহলে হচ্ছে আপনাদের বোঝানোর জন্য ইজিয়ার হবে। সো আমি যদি একদম মিথেনের ক্ষেত্রে যাই, মিথেনের ক্ষেত্রে হচ্ছে তার কোনো মুক্ত জোড় নাই, তার সবকিছু হচ্ছে বন্ধন জোড়। আর এখানে বন্ধন জোড়, একটা বন্ধন জোড়। এইখানে যদি দেখি, আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি, তার কিন্তু একটা মুক্ত জোড় আছে। তো এখানে কিন্তু মুক্ত জোড় আর বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ হচ্ছে, রাইট? এটা হচ্ছে আমার মুক্ত জোড় এবং বাকিগুলো হচ্ছে আমার বন্ধন জোড়। কিন্তু যখন পানিতে কিন্তু দুইটা মুক্ত জোড় আছে, রাইট? তো এইখানে কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেলটা পার্থক্য হবে। পানির অ্যাঙ্গেলটা হচ্ছে 104.5 ডিগ্রি, 400.5 ডিগ্রি, এবং অ্যামোনিয়া অ্যাঙ্গেলটা হচ্ছে 160 ডিগ্রি, এবং এটাটা হচ্ছে যেটা একদম অরিজিনাল অ্যাঙ্গেল আর কি, রাইট? তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এর আগে যেটা অরিজিনালটা দেখছি 109.5 ডিগ্রি, সেটা খালি আমরা পাইছি মিথেনের ক্ষেত্রে। কেন? কারণ এখানের মধ্যে তার কোনো ডিস্টরশন হয় না, সবচেয়ে সর্বনিম্ন ডিস্টরশন, তাই সেটা আইডিয়াল আকার আকৃতিটা রাখছে। কিন্তু মুক্তজোড় বন্ধন পর বিকর্ষণ হলে তার ভালো লেভেলের একটা, মোটামুটি সিগনিফিকেন্ট লেভেলের একটা আকারের বিচ্যুতি ঘটবে, যেটা হচ্ছে 160 ডিগ্রি। এবং যখন মুক্তজোড় বিকর্ষণ ঘটে, তখন সবচাইতে বেশি ঘটবে আমার কোণের বিকৃতি, এবং এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমার মুক্তজোড় বিকর্ষণ। তো বিষয়টা ইম্পর্টেন্ট বিধায় আপনাদেরকে দেখাইছি, এবং এই কনসেপ্টটা আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংকরণ করতে গেলে এটা জটিল যোগের দিকে যাব। জটিল যোগের ক্ষেত্রে যেটা ঘটে, সংকরণের ক্ষেত্রে আমরা একটু দেখবো টপিকগুলো কি থাকে। তো জটিল আয়নের সংকরণের ক্ষেত্রে গেলে আমার কিন্তু প্রাইমারি যোজ্যতা এবং সেকেন্ডারি যোজ্যতা কনসেপ্টটা গুরুত্বপূর্ণ। আমার যে কেন্দ্রীয় ধাতব আয়নের চার্জ নিরোধ করতে যতগুলো নেগেটিভ আয়ন প্রয়োজন, তার সংখ্যাকে কিন্তু তার প্রাইমারি যোজ্যতা বলে, এবং কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যতগুলো আয়ন বা অনুযুক্ত আছে তাকে আমরা বলি সেকেন্ডারি যোজ্যতা। তো বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বলে বোঝানো গুরুত্বপূর্ণ। সো এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা যদি নেই তাহলে হচ্ছে এটা ক্লিয়ার হবে, যে আমি যদি একটা জটিল আয়ন নিই CONH3 6Cl3, রাইট? তো এখানের মধ্যে এটা হচ্ছে তার প্রাইমারি ভ্যালেন্সি, এবং এই ক্ষেত্রে এই 6টা হচ্ছে তার, যেটা ঘটতেছে সেটা হচ্ছে যতটা লিগ্যান্ড আছে, লিগ্যান্ড হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালেন্সি ডিপেন্ড করতেছে। সো এটা হচ্ছে আমার কেন্দ্রীয় ধাতব আয়ন। এটা হলো আমার কেন্দ্রীয় ধাতব আয়ন। সো কেন্দ্রীয় ধাতব আয়ন যেহেতু কোবাল্ট, তাহলে এটার সাথে যতগুলো আয়ন বা অনুযুক্ত আছে, তার মানে এটার সাথে 6টা আয়ন বা অনুযুক্ত আছে,
তার মানে হচ্ছে এটার সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। কিন্তু এখানে কেন্দ্রীয় ধাতব আয়নের চার্জকে কেন্দ্রীয় যে ধাতব আয়ন আছে তাকে নিরপেক্ষ করতে কয়টা আয়ন দরকার? তার জন্য নিরপেক্ষ করতে 3টা আয়ন দরকার। এই ক্ষেত্রে তার প্রাইমারি যোজ্যতা হচ্ছে 3। তা এই কোম্পানি এটার ক্ষেত্রে তার প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে 3 আর তার সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। তো এই জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বলে আপনাদেরকে এটা এতটা গুরুত্ব দিয়ে দেখাইছি, এবং সামনে জটিল আয়নের সংকরণ করতে গেলে বিষয়টা কাজে লাগবে। সো এখানে একটা খুব ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে নিকেল কোবাল্ট NiCO4, নিকেল কোবাল্ট না, নাম মানে এটা অনেকে কোবাল্ট পড়ে ফেলে, এটার নাম হচ্ছে নিকেল কার্বনিল। কোবাল্ট হচ্ছে ছোট মানে স্লিপ অফ টাং। সো এটা একটা অর্গানোনিকেল কম্পাউন্ড বলা হয়, এবং এটা কালারলেস এবং একটা প্রিন্সিপাল কার্বনিক আমার নিকেলে। তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আপনারা দেখছি যে নিকেলকে যদি ভাঙি তাহলে তার এখানে কিন্তু এটার কোনো চার্জ নেই আলটিমেটলি, তাহলে এটার নিকেলটা কিন্তু আয়নিক কোনো চার্জ হবে না, রাইট? তো নিকেলটা একদম বরাবর একদম নিউট্রাল অবস্থায় সে বিক্রিয়া করবে বা যৌগ গঠন করবে। আচ্ছা, সো নিকেলের পারমাণবিক সংখ্যা 28। সো তার 8টা ইলেকট্রন থাকবে ডি অরবিটালে। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে এই চারটা কার্বনিলকে জায়গা করার জন্য বা লিগ্যান্ডকে জায়গা করার জন্য এই 2টা ইলেকট্রন এখানে চলে আসবে। তার মানে এই ডি অরবিটালটা ফুললি প্যাকড হয়ে যাবে। এই ডি অরবিটালটা ফুললি প্যাকড হয়ে যাবে বিধায় কি ঘটছে? এই ডি অরবিটালটা ফুললি প্যাকড হয়ে যাচ্ছে বিধায় আমার এই 4টা কার্বনিল মূলক গিয়ে লিগ্যান্ডগুলো এখানে তাদের ইলেকট্রনটা দান করছে, এবং আলটিমেটলি আমার সংকরায়নটা এই এস আর এই 3টা পি মিলে সংকরায়ন হচ্ছে, যার ফলে আমার নিকেল কার্বনিল মূলকের যে সংকরায়ন সে সংকরায়নটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এবং আপনি যদি ক্রিস্টালোগ্রাফিক মাধ্যমে এটার আকার দেখেন, এটার আকার কিন্তু আপনি দেখবেন চতুস্তলকীয় আকার। আসলে আকারটা বের করেই আসলে তারপর তো সংকরায়ন ব্যাখ্যা করা হয়, বিশেষত জটিল যৌগের ক্ষেত্রে। কারণ জটিল যৌগের ক্ষেত্রে আসলে সংকরায়নটা ডিরেক্টলি বের করাটা অনেকাংশে ডিফিকাল্ট হয়ে যায়। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাই আমি পরবর্তীতে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিগ্যান্ডের কোনটা শক্তিশালী কোনটা কম শক্তিশালী। এদিকে যত বাম দিকে যাচ্ছে তত লিগ্যান্ডগুলো শক্তিশালী হচ্ছে, আর যত ডান দিকে যাচ্ছে লিগ্যান্ডগুলো তত কম শক্তিশালী হচ্ছে। তো এই চার্টটা একটু মনে রাখবেন, কারণ এখানে আমাদের সায়ানাইড হচ্ছে মোটামুটি সবচেয়ে শক্তিশালী লিগ্যান্ড, এবং আয়োডাইড হচ্ছে আমার সবচেয়ে কম শক্তিশালী বা সবচেয়ে দুর্বল লিগ্যান্ড। তো এইটা অনেক সময় আমাদের মনে রাখার দরকার পড়ে। তো তাই এখন আমি যদি একদম এক্সাম্পল দিয়ে দেখি যে NiCl4 এর কি ঘটবে এখানে। তো এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এখানে Na এর চার্জ কত, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানে ক্লোরাইডের আমরা চার্জ জানি -4, আমি ধর নিকেলটা ধরলাম x, কিন্তু আলটিমেটলি তার চার্জ কত এখানে -2। সো এখানে যদি আমি x-টাকে এদিকে নিয়ে যাই তাহলে +4 -2, তার মানে x হচ্ছে +2। তার মানে নিকেলের এখানে জারণ সংখ্যা হচ্ছে +2। তাহলে এখানে নিকেলটা যৌগ গঠন করার সময় নিকেল 2+ আকারে গ্রহণ করবে। আমরা সব সময় কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা কত বের করে নিতে হবে। তার মানে আমাদের ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় পরমাণু আছে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা আমার বের করে নিতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট ফরজ কাজ, যে আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা আমরা বের করে নিব। এর পরবর্তীতে যেটা ঘটে যে এখানেও তার এস আর পি অরবিটাল খালি থাকে, এবং এখানে আসলে আর নতুন করে ওই দুটাকে আসতে হয় না, এবং এখানে লিগ্যান্ডগুলো গিয়ে খুবই সহজে লিগ্যান্ড প্রেসার দিয়ে এখানে তারা এই অরবিটালগুলো ফিল আপ করতে পারে। এবং এটারও আকৃতি sp3, এবং এটারও আমরা মাইক্রোস্কোপের নিচে টেট্রাহেড্রাল স্ট্রাকচার দেখতে পারি, বা ক্রিস্টালোগ্রাফি করে, মাইক্রোস্কোপ না ক্রিস্টালোগ্রাফি করে আমরা টেট্রাহেড্রাল স্ট্রাকচার দেখতে পারি। তো এই জটিল আয়নের সংকরায়নটাও আমাদের গুরুত্বপূর্ণ, এবং আমরা বিভিন্ন পরীক্ষায় এটা আমরা অনেক সময় দেখে থাকি না বলে এটা আমাদের কাছে দেখানো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এরপরে যদি CuNH3 টেট্রাইমিন কপারের যে ইয়াটা আছে এটা বের করাটা খুব গুরুত্বপূর্ণ বলেই
বললাম। তো এখন যে হচ্ছে CuNH3 4 2+ এর সংকরায়ন কি হবে, এবং এটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে যেটা ঘটে যে আমার এটাকে যাওয়ার আগে বলি যে আসলে বোঝার চেষ্টা করি ফার্স্ট কাজ কি। ফার্স্ট কাজ হচ্ছে তার জারণ সংখ্যা বের করা। এখানে এটা কোনো জারণ 0 নিউট্রাল, তাহলে আমরা কপারের জারণ সংখ্যা কি হবে, কপারের জারণ সংখ্যা +2 হবে, এবং তাহলে কপার হচ্ছে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 9 থাকে, এবং এখানে দুইটা ইলেকট্রন চলে গেলে আলটিমেটলি এটা 3d 9ই থাকবে, রাইট। তো এবং এটাই দেখতে পাচ্ছি আমরা আলটিমেটলি এখানের মধ্যে 3d 9, কিন্তু কথা হচ্ছে কপার যখন আমরা জানি যে তার পূর্ণ অরবিটাল করে দেওয়ার জন্য সেই এইভাবে থাকে, কারণ এটা তার বিশেষ স্থিতিশীল অবস্থা। কিন্তু যখন কপার 2+ হয়ে যায় তখন এখান থেকে ইলেকট্রন চলে যাবে, এটাও চলে যাবে। তো আলটিমেটলি এইখানে এই ডি অরবিটালটা খালি থাকবে, এটাও খালি থাকবে, এবং এখানে খালি থাকবে। কিন্তু এখানে আমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এখানে একটা কথা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে আমি যদি চলে যাই, যে ধরা যাক এখান থেকে এই ইলেকট্রনটা চলে গেল, ইলেকট্রনটা চলে গেল, তাহলে আলটিমেটলি কিন্তু এখানে আমার 5টা অরবিটাল থাকতেছে, রাইট। 5টা অরবিটাল থাকতেছে। 5টা অরবিটালের মধ্যে কিন্তু আমার এখানে আমার মানে ঝামেলা হিসেবে কিন্তু এখানে কিন্তু এই একটা ইলেকট্রন থেকে যাচ্ছে। তো তখন কিন্তু আমার sp3 হওয়াটাই লজিক্যাল ছিল, রাইট। আমার sp3 হওয়াটাই লজিক্যাল ছিল, কিন্তু আসলে হচ্ছে আমরা যখন এই টেট্রামিন কপারের স্ট্রাকচারটা ক্রিস্টালোগ্রাফির আন্ডারে দেখি, ক্রিস্টালোগ্রাফির আন্ডারে দেখা যায় যে তার আকৃতিটা হচ্ছে স্কোয়ার প্লেনার। এটার আকৃতিটা কিন্তু এটা কিন্তু টেট্রাহেড্রাল নয়, এটা কিন্তু টেট্রাহেড্রাল হয় না, এটা কিন্তু টেট্রাহেড্রাল হয় না, তার মানে এটা নিশ্চয়ই sp3 না। তখন বিজ্ঞানীরা চিন্তা করতেছেন যে এটার আকৃতি যেহেতু মানে এটা যেহেতু টেট্রাহেড্রাল নয় এবং এটা যেহেতু এভাবে আকৃতি হচ্ছে না, তাহলে কি হতে পারে, তাহলে হচ্ছে নিশ্চয়ই ওইটার আকৃতি dsp2 হবে, কারণ ওইটাই হচ্ছে লজিক্যাল। তো যার ফলে হচ্ছে এই ডি অরবিটাল এই s এবং এই ডিটা পিটা ফিল আপ করে, যার ফলে আলটিমেটলি হচ্ছে আমার এই আকৃতিটা হচ্ছে, এবং তার আকারটা হচ্ছে sp2। এবং এটা প্যারাম্যাগনেটিক কেন, কারণ এখানে মধ্যে একটা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, এবং এটার জন্য আমার টেট্রাঅ্যামিন কপারের আচরণটা হয় প্যারাম্যাগনেটিক। তো এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিছু কিছু বিজ্ঞানী কিছু কিছু বইতে এটাকে sp2d আকারে বলে, কিন্তু sp2d এর ব্যাখ্যাটা অতটা ক্লিয়ার না, এবং আমাদের এইচএসসি সিলেবাসের বেশিরভাগ বইটা ফলো করে না। আমাদের ম্যাক্সিমাম বই হচ্ছে dsp2 টা ফলো করে, তাই আপনাদের পরীক্ষার জন্য এটা ফলো করা বা এটা মেনে নেওয়াটা আমাদের জন্য অনেক বেশি সেফ বা গুরুত্বপূর্ণ। একটা শর্টকাট টেকনিক যে সংক্ষেপে কিভাবে জটিল আয়নের সংকরণ বের করার উপায়। তো জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সনিবেশ সংখ্যা দিয়ে আমি কিন্তু চাইলে তার সংকরণ বের করতে পারি। উদাহরণস্বরূপ যদি হেক্সোসায়নের ফেরাটের দিকে দেখি, যে এই ক্ষেত্রে তার সনিবেশ সংখ্যা কত, 6টা, আর এখানে মধ্যে আসলে তার 6টা লিগ্যান্ড গিয়ে বন্ধ করছে। তার এখানে তার আইদার sp3d2 বা d2sp3 হবে, কারণ তার 1 + 3 + 2 6, এটাও 6। কিন্তু ডি ব্লক মৌলের ক্ষেত্রে যদি ডি অরবিটালের ইলেকট্রন গুলো মানে জায়গাটা খালি থাকে, মানে যেহেতু এটা ডি অরবিটাল খালি থাকে, ডি অরবিটাল যেহেতু আগে খালি থাকে ডি ব্লক মৌলের ক্ষেত্রে, তো এখানে আসলে ওই জায়গাটাকে আগে ফিল আপ করবো, তারপরে যে পরে যাবে। তাই দেখা যায় যে এই ক্ষেত্রে এটা d2sp3 সংকরণ হিসেবে পাওয়া যাবে। সো এইটার সংকরণ কি সেটা বের করার নিয়মটা হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা দিয়ে কিন্তু আমি চাইলে খুবই সহজে তার সংকরণটা বের করে নিতে পারি। এটা মাঝে মাঝে কিছু এমসিকিউ বা প্রশ্ন আনসার সলভ করতে আমার প্রায় সময় কাজে আসে। তো এরপর যদি বলি যে জটিল আয়নের সংকেত লেখার নিয়মটা খুবই সিম্পল। এই ফর্মুলাটা ফলো করলে মানে প্রথমে আমি তার কেন্দ্রীয় পরমাণু বা আয়নটাকে বাইরে লিখবো, তারপর যদি একাধিক থাকলে অ্যানায়ন গুলাকে আমি লিখবো, কিন্তু তাকে অ্যালফাবেটিক্যালি বসাতে হবে। এরপর নিউট্রাল যারা আছে তাদেরকে বসাতে হবে অ্যালফাবেটিক্যালি। খুব সুন্দর উদাহরণ হচ্ছে এখানে দেখেন, এইখানে আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কোবাল্ট 3+, রাইট। তো এটার হচ্ছে আমার কেন্দ্রীয় পরমাণু। আমার এখানে লিগ্যান্ড আছে, মানে এখানে আমাদের আর এক্সট্রা লেজিউ কেক আছে, সায়ানাইড আছে, এখানে আমার অ্যামোনিয়া আছে, এখানে আমার OH আছে, রাইট। তো এখানে আমার আগে অ্যানায়নিক গুলোকে আগে বসাতে হবে। তো অ্যানায়নিক গুলোকে কি আছে, সায়ানাইড এবং হাইড্রোক্সিল। এখানে অ্যালফাবেটিক্যালি বসাইছি, কারণ এটার আগে অ্যালফাবেটিক্যালি বসে, এবং তাদের সংখ্যা সহ বসাইছি, যেহেতু যতগুলো আছে সংখ্যা সহ গুলো বসালাম। পরবর্তীতে যারা প্রশম, আগে অ্যানায়নিক গুলো লেখানোর পর প্রশম গুলো লিখছি, এবং এরপরে তার মোট চার্জটা আমি বসাই দিচ্ছি। তো এইভাবে এই নিয়মটা ফলো করলে আমরা খুব সহজে জটিল আয়নের সংকেতটা লিখতে পারবো, এবং এই নিয়ম দিয়ে কিন্তু আমি খুবই ইজিলি আমার এই ক্ষেত্রে আমরা জটিল আয়নের সংকেতটা লিখে ফেলে আমাদের এই ধরনের
জটিল আয়নের রিলেটেড যত ধরনের যে কেমিস্ট্রি আছে বা যত ধরনের প্রবলেম আছে সব খুব ইজিলি সলভ করতে হবে। সোজা বাংলা, আগে তার কেন্দ্রীয় পরমাণু লিখবো, তারপর অ্যানায়ন গুলো বসাবো, সংখ্যা সহ বসাবো, এরপর সব পরে প্রথমটা বসাবো এবং আলটিমেটলি মোট চার্জটাকে এখানে দিয়ে দিব। এভাবেই হচ্ছে আমরা জটিল আয়নের সংকেত লিখে থাকি। তো এখানে আমরা কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার ইন্টারমলিকুলার ফোর্স কি আছে, যে এগুলো হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো পড়ছি, কিন্তু এই পার্টটা একটু বিবিধ বিষয়, যে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মধ্যে ডাইপোল ফোর্স, ডাইপোল ইনডিউস ডাইপোল ফোর্স থাকে। এখানে একটু বানান ভুল হয়েছে, এটা হবে ডাইপোল ইনডিউস ডাইপোল, আর এখানে লন্ডন ফোর্স, রাইট? তো ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে আমাদের ধরা যাক মানে কিছু জিনিস গুরুত্বপূর্ণ, যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কখন হয়, যে আমরা প্রায় সময় বলি যে এই CH4 এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড দ্বারা আছে, রাইট? এটা তো আমরা জানি, কিন্তু ধরা যায় একটা ফ্লোরিন অণু, সে নিজেও কোভ্যালেন্ট বন্ড আছে, কিন্তু একসাথে অনেকগুলো ফ্লোরিন অণু কি দ্বারা আছে, মানে আমার একটা জায়গায় কিন্তু অনেকগুলো ফ্লোরিন অণু একসাথে থাকে, তাদের মধ্যে একটা ইনভিজিবল ফোর্স টাইপের কিছু কাজ করে। তো তাহলে তাদের মধ্যে এই ধরনের বন্ধনটা কিভাবে কাজ করে, মানে তারা তো নিউট্রাল, রাইট? তারা নিউট্রাল হলে তাদের মধ্যে কিভাবে কাজ করে? যদি তারা ডাইপোল হতো, মানে এটা তো নিউট্রাল, ডাইপোলের ক্ষেত্রে তাদের মধ্যে একটা যদি অদৃশ্য দুটো অনেকগুলো অণুর মধ্যে যে বন্ধনটা কাজ করে সেটা ডাইপোল ফোর্স হয়। আর ধরা যাক আমি ওখানের মধ্যে বাইরে থেকে কোনো কিছু ডাইপোল দিলাম, তখন ইন্ডাকশনের কারণে হচ্ছে বাকিগুলো তো চার্জ সৃষ্টি হয়। আপনারা এটা ইন্টারমিডিয়েট এটা করে পড়ছেন, তাই এটা খুব একটা ডিটেল দেখাচ্ছি না, কিন্তু লন্ডন ডিসপারশন ফোর্সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ধরনের নিউট্রালের ক্ষেত্রে কিভাবে কাজ করে। তো ধরা যাক এখানের মধ্যে লন্ডন ফোর্সে বোঝানোর জন্য ধরা যাক এটাও একটা নিউট্রাল ছিল, এটাও একটা নিউট্রাল ছিল, যার ফলে যেটা ঘটে এখানে যে এই ক্ষেত্রে আমার ইলেকট্রন ক্লাউড গুলো একটা ডিসপার্স হয়ে যায় কিছু ক্ষণিকের জন্য, তাই এটা কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য চার্জ সৃষ্টি হয়। তার মানে তারা স্বতঃস্ফূর্ত থাকা অবস্থায় তাদের যে ইলেকট্রন মেঘের মধ্যে একটা ডিসপারশন ঘটে, সেটার কারণে কিন্তু মূলত এই ধরনের লন্ডন ফলসটা ঘটে থাকে। তো ডাইপোল ইনডিউস ফোর্সটা একটু বেশি আনন্যাচারাল, বাইরে থেকে দেওয়া, কিন্তু এটা হচ্ছে আমার মোটামুটি ভাবে কন্টিনিউয়াস বা স্বতঃস্ফূর্ত একটা বল। তো ভ্যান ডার ওয়ালস ফোর্সটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছে। অনেকের এটার ব্যাপারটা তো ক্লিয়ার আইডিয়া থাকে না, যেমন অনেকগুলো নিউট্রাল ফ্লোরিন অণু কিভাবে একসাথে যুক্ত আছে সেটা আসলে লন্ডন বল দ্বারাই তারা আসলে যুক্ত থাকে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো এরপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা একটু গুরুত্ব দিয়ে বোঝানো দরকার। হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধন। আমরা ডিএনএ এর মধ্যে যে অ্যাডেনিন থায়ামিনের মধ্যে যে বন্ধন বা সাইটোসিন গুয়ানিনের মধ্যে যে বন্ধনটা থাকে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের জীবনটাই গড়ে আছে হাইড্রোজেন বন্ধনের উপর। সো হাইড্রোজেন বন্ধনটা কেন হয়, যে এটা খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে যে পানি, তার মধ্যে হচ্ছে এখানের মধ্যে কিন্তু আমাদের একটা পার্শিয়াল চার্জ সৃষ্টি হয়, রাইট? এখানে লিখতে পারছি হাইড্রোজেন, এখানে এটা ডেল্টা পজিটিভ আর এটা ডেল্টা নেগেটিভ হয়, এটা ডেল্টা পজিটিভ। তো এখানে পাশে যে অক্সিজেনটা আছে সেটাও এইভাবে আলটিমেটলি তাদের মধ্যে বন্ধনটা ঘটে, ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভের মধ্যে যে আলটিমেট যে বন্ধনটা ঘটে ওটা হচ্ছে আমার যে বন্ধনটা, রাইট? তো আলটিমেটলি এইভাবে হচ্ছে আমার হাইড্রোজেন বন্ধন থাকে। তো এটা হচ্ছে আন্তঃআণবিক, মানে বিভিন্ন ভিন্ন অণুর মধ্যে হচ্ছে। তো এটা একটা অণু, এটা আরেকটা অণু। তো এটা হলো আমার আন্তঃআণবিক বা ইন্টারমলিকুলার, মানে এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে অন্য এক অণুর সাথে অন্য অণু। যেটা ভালো এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তাতে 8টা হাইড্রোজেন ফ্লোরাইড, এই পাশে আবার হাইড্রোজেন ফ্লোরাইড। তো এখানে এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। সো আলটিমেটলি হচ্ছে ভিন্ন ভিন্ন অণুর মধ্যে হলে এটাকে বলা হয় ইন্টারমলিকুলার বা আন্তঃআণবিক। কিন্তু ইন্ট্রামলিকুলার কাকে বলবো? ইন্ট্রামলিকুলারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেই আপনাদেরকে এটা এতটা কষ্ট করে দেখাচ্ছি। যেমন ধরা যাক একটা খুব এক্সাম্পল হচ্ছে অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে। সো অর্থোনাইট্রোফেনল যদি দেখি যে NO2 এবং অর্থ পজিশনে আমার হাইড্রোক্সিল আছে। আবার একটা যদি উদাহরণ দিই প্যারানাইট্রোফেনল, এবং এক্ষেত্রে দেখা যায় যে আপনার এটা প্যারাটা একটু মুছে লিখি, প্যারা পজিশনে বসাবো, প্যারা পজিশনে বসাতে গেলে সেটা হচ্ছে
সো এইখানে অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে যেটা ঘটে, তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা ইন্ট্রামলিকুলার বা অন্তঃআণবিক, ইন্ট্রা মানে নিজেদের মধ্যে নিজেরা তৈরি করতেছে, এবং এই ক্ষেত্রে দেখা যায় এটার ক্ষেত্রে হয় ইন্টারমলিকুলার, কারণ সে নিজেদের মধ্যে করতে পারে, রাইট? তো এটা ক্ষেত্রে যেটা ঘটে যে এটা অনেকগুলো অণু একসাথে থাকে বিধায়, আর এখানে সে নিজে একা একাই থাকে, তাই দেখা যায় যে এটা ইন্টারমলিকুলার, এটা ইন্টারমলিকুলার। সো কোনটার গলনাঙ্ক পূর্ণাঙ্ক বেশি হবে নাকি কম হবে, আপনারা একটু নর্মালি চিন্তা করেন যে কোনটা বড়, কোনটার গলনাঙ্ক পূর্ণাঙ্ক বেশি হবে, কিন্তু এই ক্ষেত্রে আপনার তার বৈশিষ্ট্যটা মানে তার গলনাঙ্ক পূর্ণাঙ্ক কোনটা বেশি হবে ওইটা ডিপেন্ড করছে তার সাথে কয়টা অণু যুক্ত আছে। সো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনে যেটা আসলে ঘটে, যে এটাকে একটা ওয়ার্ড বলে, যেটা হচ্ছে মলিকুলার অ্যাসোসিয়েশন ঘটে, অনেকগুলো অণু একসাথে যুক্ত থাকে বলে তার মধ্যে আলটিমেটলি তাকে সেপারেট করতে আমার অনেক কষ্ট হয় বা অনেক তাপ দিতে হয়, অনেক এনার্জি লাগে, যার ফলে হচ্ছে আমার তার তাপমাত্রাটা বেড়ে যায়। তাপমাত্রাটা বেড়ে যাওয়ার ফলে হচ্ছে যেটা ঘটে সেটা হচ্ছে আমার এই ক্ষেত্রে তার গলনাঙ্ক পূর্ণাঙ্ক বেশি, যার ফলে হচ্ছে তার মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এখানে অনেক বড় হবে, বেশি হবে, এবং এই ক্ষেত্রে তার মেল্টিং পয়েন্ট এবং তার বয়লিং পয়েন্ট অনেক কম হবে। তো এই প্রপার্টিটা গুরুত্বপূর্ণ বলে আমি এটাকে আলাদা করে দেখানোর চেষ্টা করছি। সো এখন কিছু বিষয় আছে, যে বরফ কেন পানিতে ভাসে। সো এটা নিয়ে অনেকেরই থাকে যে মানে কিভাবে তারা বাড়িতে ভাসে, কারণ বরফ তো দেখতে ভারী মনে হয়, কিন্তু অনেকে যেটা বলে বরফের ঘনত্ব কম, রাইট? এটা হচ্ছে অনেকেই এটা ভাববে। তো ব্যাপারটা হচ্ছে এখানে আসলে জিনিসটা হচ্ছে বরফের ক্ষেত্রে যেটা ঘটে, বরফের মধ্যে গঠনটা হচ্ছে তারা একটা ফাঁপা জায়গা থাকে, বরফের মধ্যে যেটা মূলত হচ্ছে তাদের স্ট্রাকচারে একটা ফাঁপা জায়গা থাকে, এবং আপনাদের বইতে এটার খুব সুন্দর একটা স্ট্রাকচার আছে, আপনারা দেখে নিতে পারেন, দেখাচ্ছি। তো ফাঁপা জায়গাটা বোঝানোর জন্য স্ট্রাকচারটা যদি দেখি, তার হাইড্রোজেন বন্ধন করার পর তার এখানে একটা ফাঁপা জায়গা থাকে, ফাঁপা জায়গার কারণে তার ঘনত্বটা কমে যায়। ঘনত্বটা কমে যাওয়ার কারণে হচ্ছে সে হচ্ছে পানির তুলনায় তার ঘনত্বটা কমে যায়, যার ফলে হচ্ছে সে বাতাসে বেশি থাকে। তার মানে আপনাদের পরীক্ষার খাতায় এই বরফের এই ফাঁপা জায়গা যুক্ত স্ট্রাকচারটা আসতে হবে, তাহলে হচ্ছে আপনাদের জন্য জিনিসটা আনসার করাটা ইজিয়ার হয়ে যাবে। এরপর কোশ্চেন আসছে যে H2SO4 এর পূর্ণাঙ্ক পানি অক্ষকে বেশি কেন, মানে এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। এখন H2SO4 স্ট্রাকচারটা নিয়ে আমাদের ভাবতে হবে যে কেন তার গলনাঙ্ক পূর্ণাঙ্ক বেশি হবে। তো আপনি যদি চিন্তা করেন যে কি জন্য কোনটা হচ্ছে, যে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এখানে তাদের বন্ধন যেটা, সো এখানে ব্যাপারটা হচ্ছে H2SO4 এর মধ্যে যে আলটিমেটলি যে গঠনটা হচ্ছে, H2SO4 এর হাইড্রোজেন বন্ধনটা কিন্তু অনেক শক্তিশালী, ভেরি স্ট্রং হাইড্রোজেন বন্ড, রাইট? তো তার হাইড্রোজেন বন্ডটা এত শক্তিশালী যে তাকে আসলে যখন আমি মানে তাকে ফুটাতে গেলে যেটা হয় সেটা হচ্ছে তার পানি অপেক্ষা তার ফুটাতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয়। পানির হাইড্রোজেন বন্ধনটা অত ভিসকস ভাবে বা অতটা ঘনভাবে সন্নিবেশিত থাকে না, কিন্তু H2SO4 এর ক্ষেত্রে সে অনেক ঘনভাবে ভিসকোসিটির সাথে সন্নিবেশিত থাকে, যার ফলে হচ্ছে তার গঠনাঙ্ক অনেক বেড়ে যায় H2SO4 এর। এরপর হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড কেন ডায়মার হিসেবে থাকে, এটা তার স্ট্রাকচার দিয়েই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো স্ট্রাকচারটা যদি দেখেন যে এই ক্ষেত্রে যে অ্যাসিটিক অ্যাসিডের CH3 দিয়ে দেখায়, আর দিয়ে না দেখায়, তো COOH, রাইট? এবং আলটিমেটলি হাইড্রোজেনের কাছাকাছি কিন্তু এই আরটা O এবং এখানে OH হবে। তো আলটিমেটলি তাদের দুটা আসলে যেটা হয় তাদের জন্য ফেভারেবল হয়ে যায়, এখানে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, আবার একই সাথে ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা পজিটিভের একটা কাছাকাছি আসার খুব ভালো একটা সুবর্ণ সুযোগ আছে, যার ফলে হচ্ছে তারা খুবই সহজে ডাইমার গঠন করে ফেলে এই বিশেষ স্ট্রাকচারের কারণে। এটা আর না লিখে আমি CH3 লিখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। তো ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি যে অ্যাসিটিক অ্যাসিড কেন ডায়মার হিসেবে থাকে, জিনিসটা খুবই খুবই ইজি একটা ব্যাপার। তো এরপর হচ্ছে কিছু প্রশ্ন দেখবো যে নিম্নলিখিত আয়নের জ্যামিতিক কাঠামো অঙ্কন ও নামকরণ করে, এটা বুয়েটের পরীক্ষায় প্রশ্ন আসছিল। সো ফার্স্ট অফ অল খুবই সিম্পল, নাইট্রেট আয়নের গঠনটা এরকম, এরপর হচ্ছে এই অ্যামোনিয়াম প্লাস আয়নের গঠন এরকম, যেন সংকলন দেখলে বুঝতে পারবেন, এগুলো খুব
সহজে কিছু সংকরণ থাকে, এবং সালফেট 2+ আয়নের গঠনটাও এরকম যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে দুইটা সন্নিবেশ বন্ধন থাকে, এখানে দুটো নেগেটিভ থাকে, রাইট। তো এই তিনটা বন্ধন আমাদের মাঝে মাঝে কিছু পরীক্ষায় আসে, যার জন্য হচ্ছে ভর্তি পরীক্ষায় আসে, তাই মনে রাখার জন্য যাতে গুরুত্বপূর্ণ, তাই একটু রিভিউ করা দিলাম, কিছু যে বইতে থাকে তাই এটা পরীক্ষায় আসে বলে আপনাদেরকে আবার রিভাইজ করে দিলাম। এরপর হচ্ছে বইয়ের আর দুটো প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড কি ধরনের বন্ধন দ্বারা তৈরি, তাদের সংখ্যা উল্লেখ করো, রাইট। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড, তো এখানে এই জিনিসটা উল্লেখ করতে বলে প্রায় সময় যে অ্যামোনিয়াম ক্লোরাইডের বন্ধন এখানে কয়টা, আলটিমেটলি হচ্ছে একটা, আয়নিক বন্ধন একটা। আমি গত লেকচারে একটু করে দেখাচ্ছিলাম সমযোজী বন্ধন কয়টা, অ্যামোনিয়া 3টা তৈরি করতে অ্যামোনিয়া বন্ধন, আর সন্নিবেশ বন্ধন একটা। আমরা প্রথম লেকচারে কিন্তু দেখাইছিলাম যে এই প্রশ্নটা কিন্তু এখানে আসছে, রাইট। আর K4FeCN6 এর মধ্যে কেন 18টা সমযোজী বন্ধন আছে, একটু হিসাব করে দেখেন যে এখানে সায়ানাইড 6টা, রাইট। তো কিভাবে 18টা সমযোজী বন্ধন আছে, কারণ সায়ানাইড হচ্ছে এখানে প্রত্যেকটার মধ্যে 3টা করে সমযোজী বন্ধন থাকে। তো 3 × 6 কত, 3 × 6 18, এবং তাহলে মানে এটাই তার একদম সমযোজী বন্ধন। 6টা সন্নিবেশ বন্ধন কেন, কারণ এটা হচ্ছে লিগ্যান্ড, তার 6টা সন্নিবেশ বন্ধন অংশগ্রহণ করছে, এবং এই ক্ষেত্রে তার 3টা আয়নিক বন্ধন আছে কেন, কারণ এখানে মধ্যে কেন, কারণ এখানে আমার 3টা পটাশিয়াম প্লাস আছে, রাইট। তো এই ক্ষেত্রে তার আয়নিক বন্ধন 3টা এবং তার সন্নিবেশ বন্ধন 6টা এবং 18টি তার সমযোজী বন্ধন। এরপর আরো খুবই সিম্পল যে বেরিয়াম ক্লোরাইডের সংকরণ কি ঘটে, আমরা আবার half+V+M-C+A দিয়ে দেখাবো। এখানে বেরিলিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, মনোভ্যালেন্ট 2টা আছে, 2+2 4, 4/2 2, এটা sp সংকরণ হবে, এবং sp সংকরণ হচ্ছে কি একদম প্লেনার স্ট্রাকচার হবে, রাইট। sp এবং তার একটা স্ট্রাকচার হবে একদম প্লেনার। আর পানি ও হাইড্রোজেন সালফাইডের সূচকের মধ্যে লক্ষণীয় পার্থক্য কেন থাকে, কারণ হচ্ছে এদের দুটো হাইড্রোজেন বন্ধনের শক্তিশালী একই মাত্রা হয় না, কেন, কারণ হচ্ছে অক্সিজেনের আকার ছোট আর সালফার আকার বড়, তার তড়িৎ তত বেশি, তার ফলে হচ্ছে তার হাইড্রোজেন বন্ধন আরো শক্তিশালী, তো আর এটাকে হাইড্রোজেন বন্ধন একটু কম শক্তিশালী, রাইট। তো এটার কারণে হচ্ছে হাইড্রোজেন বন্ধনের তারতম্যের কারণে কিন্তু পার্থক্যটা ঘটে। সো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবো, এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে। আসলে এখানে তার হাইড্রোজেন বন্ধন করার মতো তার এবিলিটি থাকে না, হাইড্রোজেন বন্ধনকারী খালি ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন করে, ওরা বাদে অন্যান্য হাইড্রোজেন বন্ধন করতে পারে না, তারা সিম্পল ডাইপোল ফোর্স করে। তো এই ক্ষেত্রে যদি হাইড্রোজেন বন্ধন থাকে না, যার ফলে হচ্ছে তার গলনাঙ্ক তুলনাঙ্ক অনেক কম হয়ে যায়। আর তাহলে কি আমার ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন একমাত্র হাইড্রোজেন বন্ধন করতে পারে বিধায় তাদের স্ট্রাকচারটা অনেক শক্তিশালী হয়ে থাকে। তো এটাই ছিল আজকে আমাদের কোয়েশ্চেন দিয়ে আমাদের প্রথম ব্যক্তির কন্টেন্ট, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা সব টপিক মোটামুটি আত্মস্থ করতে পারছেন, এবং আশা রাখতেছি এগুলো পড়লে আপনাদের মোটামুটি ভাবে অ্যাডমিশনের সব এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবেন। এই বইয়ের টপিকগুলো সবগুলো কভার করার ট্রাই করছি, যে নতুন টপিক সেগুলো দেখানোর ট্রাই করছি, আর যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তো দেখানোর ট্রাই করছি। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন, ভালো মতো বই আত্মস্থ করবেন, তাহলে দেখবেন যে আশা করি আপনাদের টপিকটা খুব ভালো মতোই শেষ হয়ে যাবে, ভালো মতোই কভার করতে পারবেন। এবং আপনাদের সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা নিয়ে আমি আমার এই কন্টেন্ট শেষ করছি, বা এই লেকচার শেষ করছি। আপনাদের পরবর্তী লেকচার জানানোর আমন্ত্রণ জানিয়ে আমি আমার লেকচারটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।